তো আমাদের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি আমাদের কদমপুর স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো যে কয়দিন আমরা আসলে কলেজে গিয়ে ক্লাস করতে পারবো না, ইনশাল্লাহ সে কয়দিন আমরা প্রতিদিন অন্তত একটা একটা ক্লাস অনলাইনে নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরাও সাথে থাকবা। তো আমাদের আজকে এটা হচ্ছে আমার পরিচিতি, তোমরা সবাই জানো। আমি তোমাদের ম্যানেজমেন্টের লেকচারার, কদমপুর স্কুল এন্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। আজকে আমি তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই ইয়ারকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ইনফর্ম করেছিলাম। তো আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট, অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়। তো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা দেখো। এই ছবি থেকে কি বোঝা যাচ্ছে? কে বলতে পারবা ছবি থেকে কি বোঝা যাচ্ছে? বলো কেউ একজন। এটা একটা অফিস, যেখানে একটা অফিসের অনেকগুলো এমপ্লয়ি বসে আহ, হয়তো কোনো একটা ডিসিশন নিচ্ছে বা কোনো একটা বিষয়ে আলাপ আলোচনা করতেছে। একটা অফিসে যে ম্যানেজমেন্টের বিভিন্ন পার্ট থাকে, এক একটা ডিপার্টমেন্টের এক একজন এমপ্লয়ি থাকে, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা একত্রিত হয়ে একটা আলাপ আলোচনা করে। এই হচ্ছে এই ছবির বিস্তারিত। এরপর আমরা একটা ছোট্ট একটা ভিডিও দেখবো, তোমরাও দেখবা ভিডিওটা। এই ভিডিওতে কিছু মেসেজ আছে। এই মেসেজ ভিডিওটা শেষ হলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে এই ভিডিও থেকে আসলে তোমরা কি শিখলা। আমি একটা ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা তোমাদের এখানে শো হচ্ছে ভিডিওটা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ডাক্তার স্যার। Recording in progress. In progress. In progress. In progress. ভিডিওটা দেখছো তোমরা? স্যার, একটা সাদা পেজ উঠে থাকছে, কিছু তো দেখা যাচ্ছে না। ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমি তোমাদেরকে আবার দেখাবো এটা।
ভিডিওটা আমি করে থাকি। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ম্যানেজমেন্ট, কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনার ধারণা। আমরা এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো আজকে শিখবো সেটা হচ্ছে ব্যবস্থাপনা কি তা বলতে পারবে, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে, ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে, ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ কি কি সেটা চিনতে পারবে, তারপরে ব্যবস্থাপনার চক্র বর্ণনা করতে পারবে, এছাড়া ব্যবস্থাপনার বিভিন্ন স্তর শনাক্ত করতে পারবে এবং কোন স্তরে কারা অবস্থান করে এবং কি কি সিদ্ধান্ত গ্রহণ করে সে বিষয়ে বিশ্লেষণ করতে পারবে। তো আমি যখন তোমাদের ক্লাস নিয়েছিলাম ক্লাসেও আমি এই টপিকস গুলো পড়িয়েছি। এখন বলতে গেলে আমরা রিভিশন করতেছি। তো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার ব্যবস্থাপনা কি, আমরা সেটা দেখব। ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট। তো আমি ক্লাসে তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে ম্যানেজমেন্টের ডেফিনেশনটা আমি এখানে আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রতিষ্ঠানের উপকরণাদি কার্যকর ব্যবহার করার লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজকে ব্যবস্থাপনা করে। ব্যবস্থাপনার কতগুলো কাজ আছে। ব্যবস্থাপনার প্রথম কাজটা হচ্ছে পরিকল্পনা আর শেষ কাজটা হচ্ছে নিয়ন্ত্রণ। এই কাজগুলো ধাপে ধাপে আবর্তিত হওয়াটাই হচ্ছে আমরা ম্যানেজমেন্ট বলে থাকি। তো ম্যানেজমেন্ট শব্দটি এসেছে, এটা আমাদের প্রায় সময় পরীক্ষা এমসিকিউতে আসে যে ম্যানেজমেন্ট শব্দটি ইতালীয় বা ল্যাটিন শব্দ ম্যানেজিয়ার থেকে এসেছে। ম্যানেজিয়ার টু ট্রেন আপ, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করা। এরপর আমরা আরেকটা জিনিস দেখি যে ম্যানেজমেন্ট নিয়ে বিখ্যাত মনীষী সক্রেটিস একটা বিখ্যাত উক্তি দিয়েছেন। উক্তিটা হচ্ছে কয়েকজনের মেসেজ আমি একটু দেখি। তাহিয়া সালাম ইসলাম, মাহিয়া ওয়ালাইকুম আসসালাম। তাহিয়া তো কিছু শুনতে পাচ্ছি না। তাহিয়া তোমার ডিসপ্লেতে মাইক্রোফোনের একটা চিহ্ন দেখবা, ওই মাইক্রোফোনের চিহ্নে ক্লিক করলে তুমি শুনতে পারবা। ক্লিক করলে তুমি শুনতে পারবে। আফিফ, আফিয়া ওয়ালাইকুম আসসালাম। রোল কলের কাজটা কিভাবে হবে? রোল কল একদম ক্লাসের শেষে নেওয়া হবে। আমরা ক্লাসটা কন্টিনিউ করি। তো ম্যানেজমেন্ট নিয়ে বিখ্যাত মনীষী সক্রেটিস একটা বিখ্যাত উক্তি দিয়েছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। ম্যানেজমেন্ট হচ্ছে সর্বজনীন। এটা আমাদের এমসিকিউ তে আসে যে ব্যবস্থাপনা সর্বজনীন কে বলেছেন? উত্তর হচ্ছে সক্রেটিস। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কাকে ব্যবস্থাপনার জনক বলা হয়? আমরা সবাই জানি যে ব্যবস্থাপনার জনক হচ্ছেন হেনরি ফিয়ল। তিনি তুরস্কে জন্মগ্রহণ করেছেন। এছাড়াও তিনি ফ্রান্সেরও নাগরিক ছিলেন। তো পরীক্ষায় যদি ব্যবস্থাপনার সংজ্ঞা আসে, তুমি ব্যবস্থাপনার সংজ্ঞাটা বাংলায় লেখার পাশাপাশি ইংলিশেও লেখার, আমি এখানে একটা ইংলিশে ডেফিনেশন দিছি। হেনরি ফিয়লের যে ডেফিনেশনটা, টু ম্যানেজ ইজ টু প্ল্যান, টু অর্গানাইজ, টু কোঅর্ডিনেট এন্ড টু কন্ট্রোল। ঠিক আছে? হেনরি ফিয়ল ম্যানেজমেন্টের কাজকে 5 ভাগে ভাগ করেছেন। এই 5টা ভাগ এখানে লেখা আছে। টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট এন্ড প্ল্যান, to organize, to command, to coordinate, and to control. Control. আমরা হেনরি ফিয়লের একটা ছবি আমি এখানে দিছি। ওর ছবিটা তোমরা দেখলে হয়তো চিনবা, বইতে আছে ছবি। এই হচ্ছে হেনরি ফিয়লের ছবি। ছোট করে এখানে জাস্ট দিয়েছি তোমাদের একটু চেনার জন্য। ওকে, আমরা এখন একটা ম্যানেজমেন্টের একটা চিত্র দেখব, যে ব্যবস্থাপনা বিষয়ক একটি ধারণা চিত্র। চিত্রটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। এই চিত্র থেকে একটু পরে তোমাদেরকে প্রশ্ন করা হবে।
Result goals, outputs, input management, ওকে, এখানে প্রথমে ইনপুট দেওয়া আছে, প্রসেস, আউটপুট। কম্পিউটারে যেভাবে তিনভাবে, কম্পিউটারের যে মৌলিক কাজ তিনটি, ইনপুট, প্রসেস এবং আউটপুট। আমরা ম্যানেজমেন্টে ইনপুট বলতে বুঝি যে ম্যানেজমেন্টের যে 6টা উপকরণ রয়েছে, যাকে 6M বলে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড, ওগুলো হচ্ছে ইনপুট। আর প্রসেস বলতে ম্যানেজমেন্টের ফাংশন অর্থাৎ কাজগুলোকে বোঝানো হয়। এখানে দেওয়া আছে প্ল্যানিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং, অর্গানাইজিং, এগুলো হচ্ছে ম্যানেজমেন্টের ফাংশন, এগুলোকে আমরা প্রসেস বলে থাকি। আর ম্যানেজমেন্টের কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করা হলে যে আউটপুট পাবো সেটা হচ্ছে লক্ষ্য। একটা প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সেটাই হচ্ছে তাদের আউটপুট। তো ইনপুট হচ্ছে ম্যানেজমেন্টের যে এলিমেন্টস গুলো আছে, উপকরণ গুলো আছে, সেগুলোকে আমরা ইনপুট বলবো। প্রসেস হচ্ছে ম্যানেজমেন্টের ফাংশন অর্থাৎ কাজগুলোকে প্রসেস বলবো। আর আউটপুট হচ্ছে ম্যানেজমেন্টের মাধ্যমে যে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন হবে সেটা। গোল মানে হচ্ছে লক্ষ্য। ওকে, এবার আসি আমরা ব্যবস্থাপনার উৎপত্তি ও কর্মবিকাশ একটু সংক্ষেপে দেখব। যে ম্যানেজমেন্টের ডেভেলপমেন্টের পিছনে, ম্যানেজমেন্টটা কিভাবে তৈরি হলো বা এর পেছনে কোন কোন মনীষীর অবদান রয়েছে তা একটু সংক্ষেপে দেখব। ম্যানেজমেন্টের উৎপত্তিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাচীন যুগ, মধ্যযুগ, আর আরেকটা হচ্ছে আধুনিক যুগ। তো প্রাচীন যুগে ম্যানেজমেন্ট কতগুলো সভ্যতায় বিভক্ত ছিল, যেমন এখানে কিছু সভ্যতার নাম উল্লেখ করা আছে। মিশরীয় সভ্যতা, সভ্যতা, তারপরে আছে ব্যাবিলনীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, চৈনিক মানে হচ্ছে চীনের সভ্যতা, গ্রিক সভ্যতা, রোম সভ্যতা, ভারতীয় সভ্যতা, এগুলো একটু মনে রাখবা। প্রাচীন যুগে ম্যানেজমেন্ট বিভিন্ন সভ্যতায় বিভক্ত ছিল। এরপর আমরা দেখব মধ্যযুগে ম্যানেজমেন্টে কোন কোন মনীষী অবদান রেখেছিলেন। মধ্যযুগে বেশিরভাগই মুসলিম ম্যানেজমেন্টের অনেকগুলো মনীষী অবদান রাখছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল ফারাবি আর ইমাম গাজ্জালি। এরপরে আসে লুকা ফেসিওলি। তোমরা জানো লুকা ফেসিওলি হচ্ছে কিসের জনক, কে বলতে পারবা? যারা অ্যাকাউন্টিং করো তারা তো জানার কথা। লুকা ফেসিওলি, বলো মাহিয়া। হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির জনক। লুকা ফেসিওলিকে দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলে। দুতরফা দাখিলা পদ্ধতি নামে তোমাদের একটা ম্যাথের চ্যাপ্টার থাকতে পারে। ওই ডেভিড ক্রেডিট, এই বিষয়গুলো আছে লুকা ফেসিওলি। এরপরে আছে থমাস মোর, এরপর আছে নিকোলা ম্যাকিয়াভেলি। ওকে, এবার আসো আধুনিক যুগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আধুনিক যুগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিল্প বিপ্লব যুগ। 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা শিল্প বিপ্লব যুগ, একটা শিল্প বিপ্লব পরবর্তী যুগ, আর একটা হচ্ছে সমসাময়িক যুগ। তো আমরা প্রথমে দেখি শিল্প বিপ্লব যুগে কোন কোন মনীষী ছিল। শিল্প বিপ্লব যুগের বিখ্যাত মনীষীদের মধ্যে রয়েছে অ্যাডাম স্মিথ, রবার্ট ওয়েন, চার্লস ব্যাবেজ, জেমস ওয়াট। প্রত্যেকটা মনীষীর অবদান বা এরা কেন বিখ্যাত হয়েছে এটা তোমাকে অবশ্যই জানতে হবে। আমি সংক্ষেপে একটু করে বলি। অ্যাডাম স্মিথকে বলা হয় ইকোনমিক্স এর জনক। তোমরা ইকোনমিক্স পড়লে, ইকোনমিক্স স্যারে তোমাদের হয়তো পড়িয়েছে, তোমরা জানবা। অ্যাডাম স্মিথকে ইকোনমিক্স এর জনক বলা হয়। রবার্ট ওয়েন আমি ক্লাসে অনেকবার পড়িয়েছি, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় রবার্ট ওয়েনকে। তোমরা ক্লাস, অনলাইনে ক্লাস করার সময় সবসময় খাতা সামনে রাখবা, খাতা কলম। আমি যে জিনিসগুলো এখানে ডিসপ্লেতে দেখা যাবে না, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো খাতায় নোট করে নিবা। কারণ রবার্ট ওয়েনকে কিসের জনক? রবার্ট ওয়েনকে বলা হয় কর্মী ব্যবস্থাপনার জনক বা মানব সম্পদ ব্যবস্থাপনার জনক। চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাবেজকে কিসের জনক বলা হয়? উত্তর হচ্ছে কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। ওকে, এরপর আমরা দেখি যে শিল্প বিপ্লব পরবর্তী যুগের মনীষী কারা। এগুলাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। F.W. টেইলর, হেনরি ফুয়েল, ম্যাক্স ওয়েবার, এইচ.এল. গ্যান্ট, এলটন মেও, লিলিয়ান গ্রিলব্রেথ, ফ্রাঙ্ক গ্রিলব্রেথ, অলিভার শেলডন, মেরি পার্কার পোলেট, চিসিআই বার্নার্ড, হুগো মুনস্টারবার্গ।
এখানে উল্লেখযোগ্য হচ্ছে এফডব্লিউ টেইলর। এফডব্লিউ টেইলর কে কিসের জনক বলা হয়, কে বলতে পারবা? এফডব্লিউ টেইলর কে কিসের জনক বলা হয়? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। ভেরি গুড, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক নিপা। এরপরে হেনরি ফিয়লকে তো ম্যানেজমেন্টের জনক বলা হয়, আমি বলছি কিছুক্ষণ আগে। ম্যাক্স ওয়েবার আছে, ম্যাক্স ওয়েবার কি কিসের জনক বলা হয়? স্যার বুঝি নাই। ম্যাক্স ওয়েবার কে কিসের জনক বলা হয়, ম্যাক্স ওয়েবার? ম্যাক্স ম্যাক্স ওয়েবার ম্যাক্স ওয়েবার আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক। ম্যাক্স ওয়েবার হচ্ছে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক। ওকে, তাহলে এগুলো একটু তোমরা দেখে নিবা। এরপর আমি দেখি সমসাময়িক যুগ। সমসাময়িক যুগের বিখ্যাত মনীষী এখানে ডি ম্যাকগ্রেগর মানে ডগলাস ম্যাকগ্রেগর, এ এইচ মাসলো, দ্যাট মিন্স আব্রাহাম হ্যারোল্ড মাসলো, পি এফ ড্রাকার, পিটার এফ ড্রাকার বলে, আর ডব্লিউ আউচি মিন্স উইলিয়াম আউচি। তো এগুলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ম্যানেজমেন্টের মনীষী। উইলিয়াম আউচি হচ্ছে একজন জাপানি ব্যবস্থাপক। সে আমেরিকান ম্যানেজমেন্ট সিস্টেম আর জাপানিজ ম্যানেজমেন্ট সিস্টেমের ভালো ভালো দিকগুলো নিয়ে একটা ম্যানেজমেন্ট থিওরি অ্যাপ্লাই করছে, যেটাকে বলা হয় জ্যাড থিওরি। হ্যাঁ, উইলিয়াম আউচি একটা তত্ত্ব আবিষ্কার করছে যেটাকে জ্যাড থিওরি বলে। জ্যাড থিওরির মূল বক্তব্য হচ্ছে জাপানিজ ম্যানেজমেন্ট সিস্টেম আর আমেরিকান ম্যানেজমেন্ট সিস্টেমের কম্বিনেশনটা হচ্ছে থিওরি জ্যাড। আর ডগলাস ম্যাকগ্রেগর সে মোটিভেশন নিয়ে একটা থিওরি দিছে, আব্রাহাম মাসলো সেও মোটিভেশন নিয়ে একটা থিওরি দিছে। এগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে বিস্তারিত পড়াবো। আমি এখন পরের টপিকসে যাই। আমাদের ম্যানেজমেন্টের বৈশিষ্ট্য কি কি, এই বৈশিষ্ট্যগুলো আমি এখানে তোমাদেরকে কিছু পয়েন্ট দেখাবো, তোমরা এগুলো বই থেকে ব্যাখ্যাগুলো পড়ে নিবা। আমি একটু পয়েন্টগুলো বলতেছি। কাজের সমাহার, একটু আগে দেখছো ম্যানেজমেন্ট মানে হচ্ছে কতগুলো কাজের সমষ্টি। সামাজিক প্রক্রিয়া, কারণ ম্যানেজমেন্ট কাজ করে সমাজের মানুষদেরকে নিয়ে। লক্ষ্য অর্জনের উপায়, কাজ আদায়ের কৌশল, তারপরে হচ্ছে অর্থনৈতিক সম্পদ, জ্ঞানের পৃথক শাখা, এরপরে সর্বজনীনতা। একটু আগে দেখছো যে সক্রেটিস বলছে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, একেবারে পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। এরপর হচ্ছে ম্যানেজমেন্টের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা একটি মানব সম্পদ ব্যবস্থাপনা, অর্থাৎ মানুষদেরকে নিয়ে কাজ করে। সর্বশেষ অস্পর্শনীয়, অর্থাৎ ম্যানেজমেন্টের কাজগুলো তুমি অনুভব করতে পারবা কিন্তু স্পর্শ করা যাবে না। তাহলে এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের ফাংশন। তাহলে এই সরি ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলা তোমরা বই থেকে একটু ব্যাখ্যা সহ পড়ে নিবা। এরপর আসি আমাদের ব্যবস্থাপনার যে উপকরণ, আমি একটু আগে বলছিলাম ম্যানেজমেন্টের উপকরণ হচ্ছে 6টি, এটা এমসিকিউ তে আসে। ম্যানেজমেন্টের উপকরণ কয়টি? 6টি। এবং উপকরণগুলো কি কি সেটা তোমাকে ইংলিশে এবং বাংলায় দুইভাবে মুখস্থ রাখতে হবে। আমি এখানে দেখাচ্ছি। একটা হচ্ছে ম্যান, ম্যান মানে হচ্ছে আমরা জানি সবাই মানুষ। ম্যাটেরিয়াল কাঁচামাল, মেশিন যন্ত্রপাতি, অর্থ মানি, বাজার মার্কেট, মেথড পদ্ধতি। টোটাল এই 6টা, যেহেতু প্রত্যেকটার আগে এম আছে সেজন্য এগুলাকে সংক্ষেপে 6M বলে। ম্যান, ম্যাটেরিয়ালস, মেশিন, মানি, মার্কেট, মেথড। প্রত্যেকটা শব্দের আগে এম ইউজ করা হয় বিধায় এই 6টা উপকরণকে 6M বলে। এই 6টা উপকরণের মধ্যে একটা উপকরণ হচ্ছে মানবীয়, যেটাকে আমরা ম্যান বলি, মানুষ। আর বাকি 5টা উপকরণ হচ্ছে বস্তুগত উপকরণ, কাঁচামাল, যন্ত্রপাতি, অর্থ, বাজার, পদ্ধতি। তো তোমাদের এখানে একটা কাজ দেওয়া আছে যে ব্যবস্থাপনায় কোন কোন অবদান রাখার জন্য হেনরি ফিয়লকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়।
একটু আগে বলছি হেনরি ফিওল ম্যানেজমেন্টের কাজকে 5টি ভাগে ভাগ করেছে। এছাড়াও তোমরা জানো হেনরি ফিওল ব্যবস্থাপনায় 14টা নীতিমালা প্রদান করছিল। হেনরি ফিওল ব্যবস্থাপনার একটা বিখ্যাত বই লিখেছে। কে বলতে পারবে হেনরি ফিওলের বিখ্যাত গ্রন্থটির নাম কি? আমি ক্লাসে লিখে দিয়েছিলাম। হেনরি ফিওলের বিখ্যাত গ্রন্থটির নাম কি? জেনারেল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। ভেরি গুড, 100% অ্যাপ্রোপ্রিয়েট আনসার, জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। তো আমি একটু করে তোমাদেরকে দেখাই যে আসলে কি কি অবদান রাখার জন্য হেনরি ফিওলকে ম্যানেজমেন্টের জনক বলা হয়। আমি এখানে কিছু কারণ দিয়েছি, একটু দেখতে পারো। সে 14টা নীতিমালা প্রদান করছিল, ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজ নির্দিষ্ট করছে, অর্থাৎ 5টা কাজে বিভক্ত করছে। তারপরে তার একটা বিখ্যাত গ্রন্থ আছে জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। আমি ক্লাস শেষে আমি অলরেডি গ্রুপে এগুলো শেয়ার করছি, তোমরা এগুলো লিখে নিবা খাতায়। আমি কিন্তু যখন তোমাদের সাথে দেখা হবে ক্লাসে, আমি কিন্তু এগুলো সবগুলো পড়া নিব তোমাদের কাছ থেকে। আর তাছাড়া তোমাদের সামনে মূল্যায়ন পরীক্ষা আছে, ওইগুলোর জন্য এই টপিকস গুলো ওখানেও ইম্পর্টেন্ট। স্যার, স্যার ক্লাসে নিবেন যে কোনগুলো আবার একটু বলেন। এই যেগুলো পড়াচ্ছি এগুলো আমি আবার ক্লাসে পড়া নিব, এগুলো তোমরা খাতায় লিখে নিবা। এবার আসি আমরা আচ্ছা স্যার। ব্যবস্থাপনা চক্রে যাব। ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হয় বিধায় এটাকে ব্যবস্থাপনা চক্র বলে। আমরা সকলেই জানি ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ হচ্ছে সংগঠন বা সংগঠিতকরণ, ব্যবস্থাপনার তৃতীয় কাজ কর্মী সংস্থান, এরপরে আছে নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ব্যবস্থাপনার প্রথম কাজ কি, উত্তর কি হবে? পরিকল্পনা। শেষ কাজ? নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ? স্যার দ্বিতীয়। তৃতীয়, সেকেন্ড। সংগঠন। সংগঠন। আর যদি বলা হয় নির্দেশনার পরবর্তী কাজটি কি? পরিকল্পনা। প্রেষণা। প্রেষণা। নির্দেশনার পরে হচ্ছে প্রেষণা। তাহলে এগুলোর ডেফিনেশন তোমাদেরকে ক্লাসে লেখানো হয়েছে, ওখান থেকে দেখবা। পরিকল্পনা মানে ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাকে পরিকল্পনা বলে। সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার উপকরণাদি একত্রিতকরণ করাকে সংগঠন বলে। কর্মী সংস্থান মানে হচ্ছে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া। এছাড়াও নির্দেশনা হচ্ছে কর্মীদের আদেশ উপদেশ বিভিন্ন নির্দেশনা প্রদান করা। প্রেষণা জানো তোমরা, কর্মীদেরকে কাজে উৎসাহিত করার প্রক্রিয়াকে প্রেষণা বা মোটিভেশন বলে। সমন্বয় সাধন বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে সামঞ্জস্য বিধান করাকে সমন্বয় সাধন বলে। আর নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা তদারক করা এবং কোনো ধরনের ভুল ত্রুটি হলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে আমরা নিয়ন্ত্রণ বলে থাকি। এই টপিকসটা আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে তোমার জন্য একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তর তোমরা আমি এখানে কিছু উত্তর দিয়েছি। এর বাইরেও তোমরা আরো খাতায় আরো কিছু উত্তর লিখবা যে ব্যবস্থাপনা চক্রে পরিকল্পনা ও নিয়ন্ত্রণকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে কেন? একটা মুদ্রার যে দুটো পিঠ থাকে ঠিক তেমনি পরিকল্পনা নিয়ন্ত্রণকেও মুদ্রার এপিঠ ওপিঠ কেন বলে তার কিছু যুক্তি আছে। হ্যাঁ, তো এখানে আমি কিছু যুক্তি দেখাইছি, তোমরাও আরো কিছু বই থেকে সংগ্রহ করে লিখবা যে পরিকল্পনা দিয়ে ব্যবস্থাপনার কাজ শুরু হয় আর নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। পরিকল্পনা যেভাবে নিয়ন্ত্রণের ভিত্তি তেমনি নিয়ন্ত্রণও পরিকল্পনার ভিত্তি, এগুলো এমসিকিউ পরীক্ষায় আসে। আমার ক্লাসটা যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তোমরা আবার জয়েন করবা। যদি কোনো কারণে ক্লাস ডিসকানেক্ট হয়ে যায় আমি আবার ক্লাস শুরু করব, এখনো ক্লাস শেষ হয় নাই, তোমরা আবার পুনরায় জয়েন করবা ক্লাসে। তো যাই হোক, তাহলে কেন ব্যবস্থাপনা চক্রে পরিকল্পনা ও নিয়ন্ত্রণকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ক্লাস শেষে এগুলো তোমাদের গ্রুপে আবার দিয়ে দিব।
এবার আসি, আমরা যে জিনিসটা আমাদের জন্য সৃজনশীল প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যবস্থাপনার স্তর। তোমরা জানো ব্যবস্থাপনার স্তর কয়টি? কে বলতে পারবে ব্যবস্থাপনার স্তর কয়টি? ব্যবস্থাপনার স্তর কয়টি? 3টি স্তর। 3টি স্তর। গুড। আমি একটু একটু দেখাই। একটা হচ্ছে উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। ব্যবস্থাপনার স্তর হচ্ছে 3টি: উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে যে উচ্চ স্তরে কারা থাকে, মধ্য স্তরে কারা থাকে, আর নিম্ন স্তরে কারা থাকে। অর্থাৎ ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে কোন কোন কর্মকর্তা কোথায় অবস্থান করে সেটা আমরা দেখব। উচ্চ স্তরে যিনি থাকেন, আমরা এটাকে আমি এখানে সিইও বলা হয়েছে। সিইও এর পুনরূপ কি? সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার। সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও উচ্চ স্তরে প্রেসিডেন্ট থাকে, চেয়ারম্যান থাকে, ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ থাকে। এরপরে মধ্য স্তর হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থাকে, ওই বিভাগগুলোতে বিভিন্ন বিভাগীয় প্রধান থাকে। ওই বিভাগীয় প্রধানকে বলা হয় বিভাগীয় ব্যবস্থাপক বলা হয়। আর এটা হচ্ছে মধ্য স্তরের ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপকরা। আর নিম্ন স্তরের ব্যবস্থাপক যারা, তাদেরকে বলা হয় ফোরম্যান বা সুপারভাইজার। মধ্য স্তরে যারা থাকে তারা হচ্ছে ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, এরা হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক। আর নিম্ন স্তরে যারা থাকে তারা হচ্ছে ফোরম্যান বা সুপারভাইজার। এখন যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে কোন স্তরের কি কাজ, উচ্চ স্তরের কি কাজ, মধ্য স্তরের কি কাজ, আর নিম্ন স্তরের কি কাজ। তো আমরা দেখি ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে যে গৃহীত সিদ্ধান্তগুলো। উচ্চ স্তরে সাধারণত যে সকল সিদ্ধান্ত নেওয়া হয় তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিষ্ঠানের জন্য নীতি ও উদ্দেশ্য নির্ধারণ করে, পরিকল্পনা প্রণয়ন করে, লক্ষ্য নির্ধারণ করে। হ্যাঁ, এগুলো হচ্ছে উচ্চ স্তরের কাজ, অর্থাৎ সবগুলো মানসিক কাজ, ভবিষ্যৎ নিয়ে কাজ। আর মধ্য স্তরে যে কাজগুলো করে, মধ্য স্তরের ব্যবস্থাপকদের মূল কাজ হচ্ছে উচ্চ স্তর আর নিম্ন স্তরের মধ্যে যোগাযোগ রক্ষা করা বা সেতু বন্ধকের ভূমিকা পালন করা। উচ্চ স্তরের সিদ্ধান্তগুলো শুনে নিম্ন স্তরের ব্যবস্থাপকদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটাই হচ্ছে মধ্য স্তরের ব্যবস্থাপকদের কাজ। আর মূলত মাঠ পর্যায়ে ফাইনালি যারা পরিকল্পনা বাস্তবায়ন করে তারা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপকরা। মূলত নিম্ন স্তরের ব্যবস্থাপকরাই একটা পরিকল্পনা কি করে বাস্তবায়ন করে। উচ্চ স্তরে পরিকল্পনা গ্রহণ করা হয় আর নিম্ন স্তরে বাস্তবায়ন করা হয়। আর মাঝখানে যারা মধ্য স্তরে থাকে তারা জাস্ট দুইটা পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করে। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে একটা তোমাদেরকে আমি ক্লাসে যারা একাদশ শ্রেণীতে আছে তাদেরকে কিছু গ্রুপ করে দিয়েছিলাম। আবার নতুন করে করব। দ্বাদশ শ্রেণীতেও একটা গ্রুপ করব। এই গ্রুপ অনুযায়ী আমি ক্লাস যখন নিব তোমাদেরকে কিছু গ্রুপ ওয়াইজ কাজ দেবো। এখানে একটা কাজ দেওয়া আছে, কি কি কারণে একটি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা অধিক চিন্তাশীল কাজের সাথে সম্পৃক্ত থাকে বলে তোমরা মনে করো। তো আমি একটু আগে দেখাচ্ছি উচ্চ স্তরে যারা কাজ থাকে তারাই মূলত নির্বাহী কর্মকর্তা। তাদের কাজগুলাই হচ্ছে ভবিষ্যৎ নির্ভর। পরিকল্পনা নিবে, এটা ভবিষ্যৎ নির্ভর। লক্ষ্য নির্ধারণ ভবিষ্যৎ নির্ভর। হ্যাঁ, তারপর প্রতিষ্ঠানের নীতি প্রণয়ন করবে, উদ্দেশ্য নির্ধারণ করবে, সবগুলো চিন্তার সাথে রিলেটেড। তো এই জন্যই মূলত নির্বাহী কর্মকর্তা অধিক মাত্রায় চিন্তাশীল কাজের সাথে সম্পৃক্ত। আমি এখানে কিছু কারণ দিয়েছি। এখানে কিছু কারণ দেওয়া আছে, তোমরা এগুলা শিখে নিবা। পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ, লক্ষ্য নির্ধারণ ইত্যাদি কারণে তাদের কাজগুলোকে চিন্তাশীল কাজের সাথে তুলনা করা হয়। তো এখন আমাকে আহ, তোমরা বলো যে আজকে আমরা এই ক্লাস থেকে কি কি বিষয় আলোচনা করছি, দেখি কেউ একজন বলো কি কি বিষয় জানতে পারছো, বলো দেখি। নিপা বলো।
আজকে ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করছি? কেউ একজন বলো। আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করছি বলো। মাহিয়া বলো। স্যার আমি তো প্রথম থেকে ছিলাম না, আচ্ছা, অর্ধেকে জয়েন হয়েছি। যতটুকু দেখছো অতটুকুর মধ্যে বলো, কি কি দেখছো তুমি? ওটা হচ্ছে হ্যান্ড্রিফিয়ালের 14টা নীতি নিয়ে, তারপর হচ্ছে FW টেলরের কর্মকাণ্ড নিয়ে, কি কি করছে ওইগুলো নিয়ে। স্যার আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে ক্লাস। আচ্ছা নিপা বলো, আজকে ক্লাসে কি কি দেখছো? ব্যবস্থাপনার ধারণা, হুম। ব্যবস্থাপনার উৎপত্তি ও বিকাশ, Good. ওনার চক্র, হ্যাঁ। ব্যবস্থাপনার ঠিক আছে, ইন্টারনেট প্রবলেমের কারণে কথাটা ক্লিয়ার আসছে। এগুলা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তোমরা আমি একটু করে দেখাই আজকে আমরা কি কি আলোচনা করছিলাম। টেলরের এই যে ব্যবস্থাপনার সংজ্ঞা, ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, এছাড়াও বৈশিষ্ট্য ছিল, উৎপত্তি ও ক্রমবিকাশও ছিল। তো আজকের ক্লাস থেকে কথাগুলা বেজে বেজে আসছে। আজকের ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, কোনো টপিকস না বুঝে থাকলে বলো। স্যার আপনি ক্লাসে নিবেন বলছেন যে ওইগুলা কোনগুলা স্যার, যেগুলা আমি দিচ্ছেন ওইগুলা কি সব নিব? হ্যাঁ, এগুলো সব এই যে বৈশিষ্ট্য, চক্র, স্তর, আমি তো এখানে পয়েন্ট দেখাইছি, তোমরা ব্যাখ্যাগুলো শিখে খাতায় লিখে নিবা, আমি খাতা জমা নিব যে। তাহলে আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন? অ্যাসাইনমেন্ট টাকা লিখবো যে স্যার। হুম? আচ্ছা, তোমাদের যেহেতু প্রশ্ন নাই, আমি এখন তোমাদের কিছু প্রশ্ন দিই, যে উত্তর পারবা দ্রুত বলে দিবা। বলো, ব্যবস্থাপনার জনক কে? জোরে বলো। হেনরি বেল। ভেরি গুড। এরপরে 2 নাম্বার প্রশ্ন, ব্যবস্থাপনার প্রথম কাজ কি? পরিকল্পনা। ভেরি গুড, পরিকল্পনা। এরপর 3 নম্বর পরিকল্পনা। প্রশ্ন, ব্যবস্থাপনার স্তর কয়টি? তিনটি। ভেরি গুড, 3টি। এরপর 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখি বলো তো উত্তর কি হবে, দ্রুত প্রশ্নটা পড়ো। উদ্দেশ্য কোন স্তরে প্রণয়ন করা হয়? উচ্চ স্তর। উচ্চ স্তরে, ভেরি গুড। এরপরে ব্যবস্থাপনা 6 স্টেপের অন্তর্ভুক্ত কোনগুলা? উত্তর সবগুলো, সবগুলো হবে না, 3? দুই আর তিন। 2 আর 3 নোটিফিকেশন নাই। হবে উত্তর। ওকে, আমাদের ক্লাস আজকে এতটুকুই। ঠিক আছে, তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, এই বাড়ির কাজটা তোমরা